মধু, মধু। বিশাল, বিশাল, এটা এটা কি করছো? তুমি কাল ডিসিশন নিতে চলেছো তাই না? আমি ভাবলাম কালকের জন্য অপেক্ষা করবো কেন? আইন তোমাকে কি কি অধিকার দিয়েছে সেটা তো তোমার নিশ্চয়ই মনে আছে, কিন্তু বিয়ের 7টা প্রতিশ্রুতি মনে আছে তোমার? বিশাল, মনে আছে না নেই? আমি মনে করাচ্ছি। প্রথম প্রতিশ্রুতি, যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো। পাশে থেকেছো? থাকোনি তাই না? বরং আমি তোমার পাশে ছিলাম। দ্বিতীয় প্রতিশ্রুতি, আমি তোমার পরিবারের সমস্ত সদস্যের সবসময় পাশে থাকবো, তাদেরকে সম্মান করব। করেছো? করনি তাই না? তৃতীয় প্রতিশ্রুতি, আমি তোমার প্রত্যেকটা কথাকে সবসময় গুরুত্ব দেব। কোন কথাটাকে আমার গুরুত্ব দিয়েছো তুমি? হ্যাঁ, বরং আমার জীবনটাকে নরক করে দিয়েছো। চতুর্থ প্রতিশ্রুতি, আমি আমার মন প্রাণ দিয়ে সবসময় তোমাকে সুখে রাখার চেষ্টা করব। কি সুখটা দিয়েছো তুমি আমাকে? বরং তুমি আমাকে সবসময় দুঃখ দিয়েছো। পঞ্চম প্রতিশ্রুতি, আমি কষ্টের সময় সবসময় তোমার পাশে থাকবো। মিথ্যে, বরং আমার কষ্টের কারণ হয়েছো তুমি। তুমি 6 নম্বর প্রতিশ্রুতি, আমি আমার শ্বশুর শাশুড়ি এবং সমস্ত আত্মীয় স্বজনদের সুখে রাখবো, তাদেরকে ভালো রাখবো, সেটাও পারোনি। সপ্তম প্রতিশ্রুতি, আমি সব সময় তোমার ইচ্ছে অনুযায়ী চলবো, আমি নিজেকে তোমার কাছে অর্পণ করব। মিথ্যে, বরং তুমি তো আমাকে আমার নিজের লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। তোমার মতো মহিলাদের না বিয়ে করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, যে আমার মতো মানুষের জীবনকে ছাড়কার করে দিয়েছে, পাগল করে দিয়েছে আমাকে। দম বন্ধ হয়ে আসছে আমার। বিশাল, বিশাল, তুমি কি করছো? গানটা নামাও। বিশাল, জানো তো, আজকে হানিমুন থেকে বিশাল আর মধু ফিরছে। আমার বিশালের মেথির পরোটা খুব পছন্দ, এই জন্য পরোটা বানাবো। ছেলে লখনৌতে এসপি আর বৌমা ডাক্তার। আরে এবার তো বাড়িটা ঠিক করে নাও। দেখো, আরে মা, তোমায় আগেই বলেছিলাম, আগেই বাড়িটা বানিয়ে নি, তারপর বিশালের বিয়ে দিও। কিন্তু যখনই অনলাইন সম্বন্ধটা এলো না কাকি, মা সঙ্গে সঙ্গে বিশালের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখনো পর্যন্ত মায়ের ইচ্ছে তো আমি পূরণ করতে পারলাম না। প্রণাম নিও মা। সুখী হও। এবার তোমার ছোট বউই সমস্ত ইচ্ছে পূরণ করবে। বৌমা, তুমি এমনটা কেন ভাবছো? আমার তো কেবল এটাই ইচ্ছা যে 2 ছেলে ভালো করে সংসার করে সুখী হোক। আমি আর কি চাইবো বলো? ডাক্তার দেখিয়ে নিচ্ছ না কেন? আমার ঘরের বউই যখন ডাক্তার, তখন বাইরে যাবার দরকার কি? ওই আমার চিকিৎসা করবে। আরে আমার মনে হয় বৌমা এসে গেছে। সুখী থাক। বিশাল, মধু এত আপসেট কেন? আরে কিছু না দাদা, কাল লখনৌতে আমাকে ডিউটিতে জয়েন করতে হবে, আর মধু চাইছে যে ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই। এইটুকুই ব্যাপার। জাস্ট কি হয়েছে মা, তোমার শরীর খারাপ মনে হচ্ছে? হ্যাঁ, কাশি হয়েছে। যখন আমি জানলাম যে বৌমা ডাক্তার, খুব খুশি হলাম যে নন্দিতার চিকিৎসা এবার বাড়িতেই ভালো করে হয়ে যাবে। একদম তাই আন্টি, একদম ঠিক বলেছেন আপনি। আমি ডক্টর, কিন্তু আমি এখানে কোনো ক্লিনিক খুলে বসিনি।
বিশাল, আমরা এখানে হানিমুনের জন্য এসেছি, ক্যান্ডেল লাইট ডিনার করছি, আর তুমি শুধু ফ্যামিলির কথা বলছো। তুমি এমন করে ভাবো কি করে? হ্যাঁ, তাই তো ভুলটা কোথায়? তুমি একজন ডক্টর, তাই আমি ভাবলাম যে বারামাঙ্কিতে যদি তোমার ক্লিনিকটা খুলে দিই তাহলে ক্লিনিকটাও ভালো চলবে। লখনৌ থেকে বারামাঙ্কি 45 মিনিটের রাস্তা, আমিও যাতায়াত করব। বিশাল, ইনফ্যাক্ট আমি এটা ভাবছিলাম কেননা আমরা এখানে লখনৌতে শিফট করে যাই, আর তোমার বাড়িতে যা জিনিসপত্র আছে সেগুলো পরে আনবো। আরে তুমি কিসব কথা বলছো? আমাদের বিয়ে হয়েছে মাত্র 15 দিন হয়েছে। আমার এটা মনে হয় যে তোমার আরো কিছুদিন বারামাঙ্কিতে থাকা উচিত। ভেবে দেখো। বিশাল, আমি এরকম একদম ভাবছি না। মধু মধু মধু, আমার কথাটা তো। মধু মধু, আমরা যত বড়ই হয়ে যাই না কেন আমাদের সংস্কারকে অবহেলা করতে পারি না। শিক্ষা মানে তুমি এটা বলতে চাইছো যে আমার বাড়িতে আমাকে শিক্ষা দেওয়া হয়নি, রাইট? আর তোমার বাড়ির লোকেরা তো একেবারে ভরপুর শিক্ষিত, তাই না? দেখলে না আমরা কখন এসেছি, কেউ জল পর্যন্ত একটু দিয়ে গেল না। আরে তুমি এরকম ব্যবহার করলে, মার শরীরটা খারাপ, একবার যদি দেখে নিতে তাহলে কি অসুবিধা হতো তোমার? আমি দেখতাম, কি করে দেখতাম? দেখার মতো আমার কাছে ছিল কিছু? আর তুমি আমার উপরে দোষ দিচ্ছ, তাই না? দেখো মধু, একবার অন্তত বোঝার চেষ্টা করো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সবাই একে অপরকে বুঝতে শুরু করবে। কিচ্ছু ঠিক হবে না বিশাল। আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি তোমার সাথে লখনৌ যাব, ব্যাস। দেখো মধু, বসো। দেখো, বিয়েটা আমাদের দুজনের হয়েছে, আর এই বিয়ে নিয়ে সবার স্বপ্ন জড়িয়ে রয়েছে, আর আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। আর কালকে আমাকে লখনৌতে গিয়ে ডিউটি জয়েন করতে হবে। তা প্লিজ তুমি এখানে থাকো না। আমি মাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, আর বৌদিকে বলছি তোমার জন্য ব্রেকফাস্ট পাঠিয়ে দিতে। এই ব্যাপারটা ভেবে দেখো। তুমি আমাকে এই বাড়িতে একা রেখে চলে যেতে চাও, তাই না বিশাল? আমিও দেখবো তুমি লখনৌ কি করে যেতে পারো। তুমি আমাকে এখানে এসে যদি নিয়ে না যাও তাহলে আমার নাম মধু নয়। এবার দেখো আমি কি করি। বৌমা দেখো, ছোটখাটো ব্যাপার নিয়ে অত মন খারাপ করো না। সব মানুষ তো একরকম হয় না। ওর স্বভাব যদি এরকম হয় তা আমরা কি করব বলো? আমাদেরকেই মানিয়ে নিতে হবে। আস্তে আস্তে ঘরের সব কাজও শিখে যাবে। মা দেখো, শিখতে আর বুঝতে সে পারে যে শিখতে আর বুঝতে চায়, কিন্তু ওর তো দেখছি চালচলনই অন্যরকম। আসলাম মা। সুখী হ, সাবধানে যাস, সুখী হ। মা, ওই মধু। চিন্তা করিস না, আমি মধুকে বুঝিয়ে বলবো। নিজের খেয়াল বিশাল? রাখিস। আরে বিশাল, আমি একটা কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেছি, উনি এস্টিমেট দিয়েছেন। এই দেখ, এই বাড়িটা বানাতে 10 লাখ টাকা মতো খরচা হবে, আর প্রায় 3-4 মাস মতো সময় লাগবে। এবার তুই ভালো করে ভেবে বল কবে থেকে কাজ শুরু করব। ঠিক আছে দাদা, ভেবে বলবো। ও তো 10 লাখ টাকা খরচ করে এই বাড়িটা বানাবে, সেটাও আমারই স্বামীর টাকায়। আমি দেখবো বাড়িটা কি করে তৈরি হয়। বিশাল, তোমার ডিউটি জয়েন করে এখনো 6 মাসও হয়নি, এই তো সবে শুরু করলে। তোমাকে এখনো সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। একটা ছোট্ট ভুলের জন্য সাসপেন্ড হয়ে যেতে পারো, আর এনকোয়ারিও হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি, আমার দিক থেকে কোনো ভুল হবে না। গুড। হ্যাঁ মা। বিশাল, তুই কোথায়? কোথায় তুই? কি হয়েছে মা? অনেক বড় বিপদ হয়ে গেছে। ছোট বৌমা পুলিশ স্টেশনে। কি? তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে মা, আমি আসছি। আপনি একটা কথা বুঝতে পারছেন না নাকি? আমি হলাম এসপি বিশাল সাক্সেনার ওয়াইফ। আমি বুঝতে পারছি ম্যাডাম, আপনি বসুন না একটু। বৌমা, অনেক হয়েছে, এবার বাড়ি চলো। আমি কারোর কোনো কথা শুনতে চাই না, আর আপনার কথা তো শুনবই না। ইন্সপেক্টর, আমার কমপ্লেন লিখুন এক্ষুনি। ম্যাম, আপনার কমপ্লেন্ট আমি অবশ্যই লিখে নেব। প্লিজ আপনি একটু জল খান তো ম্যাডাম। কি হয়েছে মধু?
বিশাল, 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 তুমি একা ফেলে রেখে কেন গেলে বিশাল? তুমি জানো আমি এখানে একা থাকার ফলে কি হয়েছে? তুমি না থাকাকালীন তোমার দাদা আমার সাথে জোর করার চেষ্টা করেছিল। আমার পায়ে খুব ব্যথা লেগেছিল। এই সুযোগকে কাজে লাগিয়েও আমার সাথে মধু, মধু, হ্যাঁ বলুন। আরে দাদা, আপনি কি করছেন? দাদা, দরজা কেন দিচ্ছেন আপনি? আরে দরজাটা কেন দিচ্ছেন? উনি আমার সাথে জোর করার চেষ্টা করেছে বিশাল। আমি ওনাকে ছেড়ে দেব না। ইন্সপেক্টর, কমপ্লেন লিখুন। মধু, তোমার কোনো ভুল হচ্ছে নিশ্চয়ই। দাদা এরকম করতে পারে না। ভুল বোঝাবুঝি? আমি জানতাম বিশাল তুমি তোমার দাদার ফেভারেই থাকবে, আমার না। তোমার দাদা আমার সাথে জোর করার চেষ্টা করেছে আর আমি ওনাকে ছাড়বো না। লিখুন, কমপ্লেন লিখুন। আমার স্বামী এসব কাজ করতে পারে না। বৌমা অনেক হয়েছে, আর বাড়ির সম্মান নষ্ট করো না। প্লিজ সেলিম, এবার কি করব স্যার? কমপ্লেন তো লিখতেই হবে। দেখো সেলিম, এটা আমার বাড়ির ব্যাপার। কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমি ঠিক করে নেব। স্যার, যখন ব্যাপারটা পুলিশ স্টেশন অবধি চলে আসে না, তখন সেটা বাড়ির ব্যাপার থাকে না আর। দেখো, বোঝার চেষ্টা করো। ও আমার ওয়াইফ আর আমি ওকে ভালো করে চিনি। এই কমপ্লেনটা নিলে আমার জন্য একটা বড় প্রবলেম হয়ে যাবে। খুব ভালো করেই বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, কিন্তু ব্যাপারটা আপনি সামলে নিন। এটা যেন এমন না হয় যে আমার ওপর দোষ পড়লো যে আমিই নাকি কমপ্লেনটা লিখিনি। ঠিক আছে, চলো। কোথায় যাব? তুমি কথাটা বোঝার চেষ্টা করো। এই কমপ্লেনটা করলে আমার চাকরি চলে যেতে পারে, বুঝলে? চলো। আরে মিথ্যে কথা বলছে, এত বড় অপবাদ। আরে আমি তো সিগারেট খাওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম, ঠিক তখনই ওর চিৎকার শুনতে পাই আমি। আর ওর চিৎকার শুনতে পেয়ে আমি ওর দরজার কাছে যাই, দরজা বন্ধ ছিল। এই সব ও ঠিকই বলছে, কিন্তু তারপরে ও যা যা বলছে সব মিথ্যে কথা। কি হয়েছিল আমি বলছি। মধু, মধু, ক্ষমা করো মধু, তুমি চিৎকার করলে তাই আমি ভাবলাম যে তোমার কিছু হয়েছে, তাই আমি বুঝতে পারছি না মধু কি ভেবে আমাকে এত খারাপ বদনাম দিচ্ছে। আমি আপনাকে কোনো দোষারোপ করছি না, যেটা আপনি করেছেন সেটাই বলেছি। আরে তুমি একটু ভেবেচিন্তে কথা বলো মধু। আরে তুমি এ বাড়ির বউ, আরে তুমি আমার বোনের মতো। এবার থামুন, আপনি থেমে যান। এসব কথা অন্য কাউকে গিয়ে বলবেন, আমার উপর কোনো এফেক্ট পড়বে না। আর আপনি আপনি এতটা নোংরা, এতটা ছোট মনের মানুষ যে আপনি নিজের বোনকে। থামো, থামো তোমরা এবার। তুমি আমার উপর চিৎকার করলে? না মধু, আমি তোমার উপরে না। আমার উপর চিৎকার করলে? আমি তোমার স্ত্রী। আমি মিথ্যে বলছি না। আমি নিজের বাপের বাড়ি ছেড়ে এই দিনটা দেখার জন্য এসেছি তোমার কাছে। আমার বাবা কোনোদিনও এত চাচায়নি আমার উপর। আর তুমি তুমি এই লোকগুলোর সাথে থাকতে বলেছিলে আমায়, এত নোংরা লোকগুলোর সাথে, যেখানে আমায় খারাপ নজরে দেখা হয়। তুমি এটাই চেয়েছিলে, তাই না বিশাল? তুমি ঠিক করে নিয়েছো। এখন আমি সেটাই করব যেটা আমি চাই। বৌমা, একজন পুলিশ অফিসার যে মানুষের সমস্যার সমাধান করে, আজ নিজে এক পারিবারিক সমস্যার শিকার হচ্ছিল।
তাহলে এটাই কি পরিবর্তিত সমাজের নতুন রূপ? নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি আরও একটা সত্য এবং চাঞ্চল্যকর ঘটনা। এমন এক ঘটনা যা কিছুদিন আগেই ঘটেছে আর খবরের শিরোনামে চলে আসে। এক পরিবার যারা নিজের বাড়িতে নতুন বউয়ের আসার জন্য অপেক্ষা করছিল, সেই বউ পরিবারে এলো এবং আসা মাত্রই পুরো পরিবারকে এক নোংরা বাজে অপবাদ দিল। কি এমন ছিল সেই অপরাধের সত্যিটা? আমরা প্রায়ই এটা দেখে থাকি যে আজকালকার নতুন প্রজন্ম জয়েন্ট ফ্যামিলিতে থাকার পরিবর্তে একা থাকতে বেশি পছন্দ করে। মধুও এই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাইছিল না, কিন্তু বিশাল নিজের পরিবারকে ছাড়তে চাইছিল না। তবে এটা কি মধুর বিশালকে তার পরিবারের থেকে আলাদা করবার নতুন কোনো চক্রান্ত ছিল, নাকি কোনো ভয়ানক ঘটনা সত্যিই ঘটেছিল? চলুন দেখা যাক এদের জীবনে কোন নতুন মোড় আসতে চলেছিল। বৌমা, 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 এ কি করছো? ছাড়ো, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো এটা, ছেড়ে দিও। হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, বেঁচে থাকতে চাই না, মরে যেতে চাই। ছাড়ো না আমায়। ছাড়ো, ছাড়ো এটা, ছাড়ো, আমি বলছি বৌমা এটা ছাড়ো। বিশাল, তুই কোথায়? তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? দেখ, বৌমা কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? সামলাও নিজেকে, তুমি সামলাও। তুমি কিচ্ছু করো না, আমি তোমাকে হাত জোর করে বলছি। আমার বাড়িতে এইরকমটা কেউ কখনো করেনি বৌমা। আমাদের মধ্যে রাগারাগি হতে পারে, কিন্তু কখনো এইরকমটা ভাবতে পারিনি। এসব কি হচ্ছে আপনার বাড়িতে? বাবা আসলে থাক, ব্যাপারটা তোমায় হচ্ছে- বলতে হবে না। মধু আগেই সব বলেছে আমাকে। আমরা এই জন্য ওকে বিয়ে দিইনি যে আপনারা ওর সঙ্গে এইরকম ব্যবহার করবেন। আমরা কিচ্ছু করিনি ওর সাথে। ও নিজেই নিজের গায়ে কেরোসিন তেল ঢেলেছে। আপনি জিজ্ঞেস করুন ওকে। আমার মেয়েকে আমি মরবার জন্য এখানে পাঠাইনি। যদি আমি চাই তাহলে সবাইকে হাত করা পরাতে পারি। তুমি তো নিজে এসপি, তুমি আইন জানো না? 2 মিনিট লাগবে তোমার এই এসপির ইউনিফর্ম খুলে দিতে। আমার মেয়ে এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবে না। চল মধু, চল। দেখুন দিদি, দূরত্ব সম্পর্ককে নষ্ট করে দেয়। আপনার কাছে হাত জোর করে বলছি। আমার মেয়েকে এই বাড়িতে আর একদম রাখতে পারবো না। চল, চল মধু, এখান থেকে চল। বৌমা, বৌমা, বৌমা। কালকে লখনৌ এসে আমার সঙ্গে দেখা করবে। বাবা, মা, যা কিছু হয়েছে সবার মধ্যে জানাজানি হয়ে গেলে আমাদের খুব বদনাম হবে। লখনৌতে এসপির পদে রয়েছি আমি। একটা কাজ কর বাবা, কালকেই লখনৌ চলে যা, বৌমার সাথে দেখা কর আর ওকে ভালো করে বুঝিয়ে বাড়িতে নিয়ে আয়। ফিরিয়ে নিয়ে আসতে বলছো? ও যা করে গেছে এখান থেকে, তারপর ও কোন মুখ নিয়ে ফিরবে এখানে? তারপরও যাও, বুঝিয়ে দেখো ওকে। আমার স্বামীর উপর এত নোংরা অপবাদ দিল। ছি, আমার তো এই বিষয়ে ভাবতেও লজ্জা করছে। প্রথম থেকেই আমার ওকে ঠিক মনে হচ্ছিল না, কিন্তু এতটা নোংরামি করবে সেটা ভাবতে পারিনি। বাবা, তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আবার খারাপ থাকার জন্য ওই বাড়িতে কিছুতেই ফিরে যাব না। আর ওই লোকগুলোর সাথে আমি থাকতে চাই না, এটা আমার শেষ সিদ্ধান্ত। বাবা, তুমি সব শুনে নিলে তো? আমার মেয়ে ওই বাড়িতে আর ফিরে যাবে না। জামাই বাবাজি, তুমি তো সরকার থেকে কোয়ার্টার পাও, গাড়ি পাও,
তাহলে আমার মেয়েকে তুমি ওই বাড়িতে ওই ঝঞ্ঝাটের মধ্যে কেন রাখবে? বাবা, আমার একটা ইচ্ছে ছিল যে আমার বিয়ের পর আমার ওয়াইফ আমার মায়ের কাছেই থাকবে, তাকে দেখাশুনো করবে, তাকে সেবা করবে। তাহলে বাবা একটা কাজের লোক রেখে দাও। আর এমনিতেও আমাদেরও খুব ইচ্ছে ছিল যে আমাদের কাছেও কেউ থাকুক, আমাদের কেউ সেবা করুক, কিন্তু সেই জন্যে আমরা তোমাকে তো বলতে পারি না, না? মা, শুধু কয়েকটা দিনেরই ব্যাপার, তারপরে তো মধুকে আমার সাথেই থাকতে হবে। যেখানে আমার ট্রান্সফার হবে মধু আমার সাথেই থাকবে। তাই জন্যই ভাবছিলাম যে বিয়ের পর যদি ঠিক কিছু আছে, শোনো জামাই বাবাজি, ওই বাড়িতে আমার মেয়ের সঙ্গে যা হয়েছে তাতে ও বাড়িতে আমার মেয়ে আর থাকবে না। তুমি ভালো করে একবার ভেবে নাও, আমি কাল পর্যন্ত সময় দিচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ রে বিশাল, কোথায় তুই? বাড়িতে আছি মা। আর বৌমা? ও ও বাপের বাড়ি গেছে। বাপের বাড়িতে? তুই ওর সঙ্গে দেখা করতে যাসনি? বাবা, আমি তোকে বলেছিলাম তো যে সবার আগে ওর সঙ্গে দেখা কর, ওকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। আমি গেছিলাম মা, কিন্তু ও বারামাঙ্কিতে থাকতে চায় না। মা, বুঝতে পারছি না যে আমি কি করব। বৌদি তোমাকে কখনো খেয়ালই রাখেনি। ভেবেছিলাম আমার ওয়াইফ ফেলে ও তোমার সেবা করবে, কিন্তু এরকম চিন্তা করিস না বাবা। যদি বৌমা তোর সঙ্গে আলাদা থাকতে চায় তাহলে তাই কর। ভবিষ্যতে তো তোরা দুজনেই একসঙ্গে থাকবি, তা এখন থেকে শুরু কর। আর জানিস তো, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ছোটখাটো সমস্যা আনতে নেই বাবা। এই ছোটখাটো ব্যাপারকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর সম্পর্ককে কমজোরি করা উচিত নয় বাবা। কালকেই যা আর বৌমাকে নিয়ে আয়, শুনেছিস তো? বিশাল, হ্যাঁ ঠিক আছে মা, করছি। তোর খেয়াল রাখিস বাবা। রাখছি মা, তুমি নিজের খেয়াল রেখো। আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না, ক্ষমা করে দিও। বিশাল, থ্যাংক ইউ সো মাচ। এখানে কি ভালো লাগছে না? এখানে আমাদের ডিস্টার্ব করার জন্য কেউ নেই, শুধু আমরা দুজন আছি, তুমি, আমি, আমি আর তুমি। মধু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। দেখো, এই বাড়িটা তোমার। তুমি বারামাঙ্কিতে যদি থাকতে না চাও তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আমি এটা চাই যে আমার মা আমার সঙ্গে থাকুক। বিশাল, যেখানে আছে সেখানে থাকতে দাও না। মধু, আমি তোমাকে খুব ভালোবাসি। জীবন সঙ্গী হওয়ার দরুন কি আমরা একে অপরের স্বপ্ন পূরণ করতে পারি না? বিশাল, তুমি ঠিক যাদের কথা বলছো তাদের আমি খুব ভালো করে জানি। ওদের নজর শুধু তোমার টাকার উপরে আছে। দেখো বিশাল, যদি তোমার টাকা পয়সা কোনোভাবে এদিক থেকে ওদিক হয় না, তো আমার থেকে খারাপ কেউ হবে না। যেসব মানুষগুলোর জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি তাদেরকে ভুলে যাব, সেটাই চাও তুমি? এভাবে তুমি বুঝবে না বিশাল। তোমার মা চাই তো ঠিক আছে, যদি তোমার মাকে চাই তবে তো সেটা আমার মরার পরেই হতে পারে। মধু, তুমি এটা কি করছো? এটাই তুমি চাও না যে আমি মরে যাই? আর তুমি খুব খুশি হয়ে তোমার পরিবারের সবার সাথে থাকতে পারো, আর তোমার বাড়ির সবাই আমার মৃত্যু চায়, তাই না? তাহলে তাই হোক। মধু, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি এটা করো না। ভালোবাসো? ভালোবাসো তুমি আমায়? বিশাল, যদি তুমি সত্যি আমায় ভালোবাসতে তাহলে আমার সাথে এরকম করতে পারতে না।
বলো কার সাথে থাকতে চাও, আমার সাথে নাকি নিজের পরিবারের সাথে? বলো বিশাল, বলো বলো। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই আমি। তুমি যা চাইবে আমি তাই করব। তুমি দিব্যি করে বলো বিশাল, আজকের পরে তুমি নিজের পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবে না, না ওদের সাথে ফোনে কথা বলবে, না দেখা করতে যাবে। বলো রাজি তুমি? বলো বিশাল। হ্যাঁ রাজি আছি। তুমি যা বলবে আমি তাই করব। বন্দুকটা প্লিজ দাও আমাকে। প্রমিস? আই প্রমিস। ডোমেস্টিক ভায়োলেন্স, যার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু একটা কথা আমরা বুঝতে পারি না, সেটা হলো এই যে ডোমেস্টিক ভায়োলেন্স শুধুমাত্র মহিলাদের সাথেই হয় না, বরং এটা পুরুষদের সঙ্গেও করা হয়। আশ্চর্যজনক ঘটনা এটাই যে এই ঘটনার শিকার হয়েছিল সে ছিল একজন পুলিশ অফিসার, এসপি বিশাল সাক্সেনা, যিনি নিজের স্ত্রীকে অসম্ভব ভালোবাসতেন, কিন্তু তার মার প্রতিও তার কিছু দায়িত্ব ছিল যা তিনি ভুলতে পারছিলেন না, এবং চেয়েও তার মায়ের জন্য তিনি কিচ্ছু করতে পারছিলেন না। কতদিন চলতো এগুলো? তো চলুন আমরা দেখি যে মধুর এই খেলার কি পরিণতি হতে চলেছে। এই নিন ম্যাডাম, আপনার হলো 110 টাকা। কি? তুমি আমার কাছে টাকা চাইছো? তুমি কি জানো আমি কে? আমি হলাম এসপির বউ। একটা কথা বলে দিলে তোমাকে আর এখানে দেখা যাবে না। আরে আপনি রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? আপনারই দোকান, এটা যা ইচ্ছা হয় নিয়ে যাবেন। এটা যেন মনে থাকে। এই নিন দাদা। আরে না না স্যার, স্যার আরে রাখো রাখো। ধন্যবাদ। মধু, মধু ডক্টরকে নিয়ে আসবো? মধু, আমি ঠিক আছি। হ্যালো হ্যালো, আরে এক মিনিট। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। মা একটা খুশির খবর আছে। হ্যাঁ বল। মধু মা হতে চলেছে। আরে এই তো খুব ভালো খবর। দেখ না, এবার তোদের দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যখন একজন সন্তান চলে আসে তখন দুজনে ওকে ঘিরেই বেঁচে থাকে। ভগবানের অশেষ কৃপা আমাদের পরিবারের ওপরে। তুই ভালো করে খেয়াল রাখিস বৌমার। হ্যাঁ মা। ফোন কিন্তু করবি। রাখছি মা। বিশাল, আরে মা, কেমন আছিস বাবা? আরে ভাই, আমি এত বড় খুশির খবর পেয়ে নিজেকে কি করে আটকে রাখতাম, এই জন্য চলে এসেছি সবাই মিলে মধুকে অভিনন্দন জানাবো বলে। এই আনন্দে সবার ভুল বোঝাবুঝি দূরও হয়ে যাবে। বিশাল, বৌমা কোথায়? আরে জানি না সকাল সকাল কোথায় গেল, আমাকেও বলেনি। এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য ব্রেকফাস্ট করে নিয়ে আসছি। আরে ভাই, এসবের কোনো প্রয়োজন নেই, আমরা কি আত্মীয় নাকি রে? এমনিতে অনেকদিন ধরে তোর সঙ্গে ভালো করে কথাও হয়নি। শোনা, আমি বলছিলাম যে তুই বাড়ির ব্যাপারে কি কিছু ভাবলি? আমার মনে হয় বর্ষাটা শুরু হওয়ার আগে যদি বাড়িটা করে ফেলতে পারতাম তাহলে খুব ভালোই হতো। একবার বৃষ্টি শুরু হলে মাঝপথে কিন্তু কাজ বন্ধ রাখতে হবে। ওই দেখো বৌমা এসে গেছে। আরে বাবা বৌমা, বৌমা অনেক অনেক আশীর্বাদ করি তোমায়। খুব খুশি হয়েছি, যখনই আমরা খবর পেলাম দৌড়ে চলে এলাম। ও আচ্ছা, তো আপনারা সবাই খুশির খবর শুনে এখানে এসেছেন। নাইস। একটা কথা মা, আপনি এই ব্যাপারটাতে এত খুশি হতে যাবেন না। আসলে কি বলুন তো, এই যে আমায় প্রথমে ক্যারিয়ার বানাতে হবে, নিজের ক্লিনিক করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এখন বাচ্চা কাচ্চা চাইছি না। তো আমি এই বাচ্চাটা অ্যাবর্ট করে নিয়েছি। আর আপনাদের এই খুশির পর্ব শেষ হয়ে গেলে আপনারা চলে যেতে পারেন এখন। আর হ্যাঁ দাদা, এই যে বললেন বাড়ি বানাবার জন্য টাকা চাই, সো উই আর ভেরি সরি দাদা,
আমাদের কাছে আপনাকে দেওয়ার মতন টাকা একদম নেই। নমস্কার। তুমি চলো এখান থেকে। আর মা, তুমি এখানে থাকতে চাইলে থাকতে পারো। আর এমনিতেও তোমার ছোট ছেলের প্রতি অনেক আশা। আমিও যাব। তুমি একদম ঠিক বলেছিলে মা। বাচ্চা হওয়ার খবর শুনেই পুরো ফ্যামিলি দৌড়ে দৌড়ে চলে এসেছে। আমি ভালো মতন শিক্ষা দিয়ে দিয়েছি। মধু, মা, আমি তোমায় পরে ফোন করছি। কি হয়েছে? তুমি আমার ফ্যামিলির সাথে যে ব্যবহারটা করলে না, সেটা ঠিক করনি। আর ওনারা তো এই খুশির খবর শুনে আমাদেরকে আশীর্বাদ করতে এসেছিলেন। ওরা কি জানতো নাকি যে তুমি আমাদের বাচ্চাটাকে মেরে ফেলবে? বিশাল, আইন কানুন তো তুমি ভালো বোঝো। আর আইন আমায় এটা ঠিক করার অধিকার দেয় যে বাচ্চাটা আমি এখন চাইছি কি চাইছি না। আর তুমি কিন্তু এভাবে ফোর্স করতে পারো না আমাকে বাচ্চার জন্য। আরে কি হলো মা? এত দামি ওষুধটা ফেলে দিলে তুমি? খুব অহংকার করতে না নিজের ছোট ছেলে আর তার বউকে নিয়ে? দেখলে তো ওদের ব্যবহার। আর বিশাল, ও তো এসপি, পুরো লখনৌকে কন্ট্রোল করে, কিন্তু নিজের বউকে কন্ট্রোল করতে পারছে না। মধু ওকে আমাদের কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য এইসব করেছে। মধু কোনোদিনও এই বাড়িতে ফিরতে চায় না, আর নাও আমাদের সবার সঙ্গে কোনোভাবে সম্পর্ক রাখতে চায়। মা, ওরা তো এখানে আসতে চায় না, কিন্তু তুমি তো ওদের ওখানে যেতেই পারো ওদের সাথে থাকার জন্য। আসলে সম্বন্ধটা তো তুমিই ঠিক করেছিলে। আর ঠাকুরপো তো তোমায় মানা করবে না। সবকিছু আমরা সহ্য করবো কেন? ঠিক আছে, আমি কালকেই বিশালের সঙ্গে এই ব্যাপারে পরিষ্কার করে কথা বলবো। বলো, কার সাথে থাকতে চাও? আমার সাথে নাকি নিজের পরিবারের সাথে? প্রমিস করো বিশাল, আজকের পর থেকে তুমি তোমার বাড়ির লোকের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এসপি স্যার আছেন নাকি ভিতরে? হাই বেবি। আরে মধু, তুমি এখানে? বাবার সাথে ক্লিনিকের জমিটা দেখতে এসেছিলাম। বাবার একটা কাজ আছে যেটা তোমায় করতে হবে। কোন কাজ? এক মিনিট। পুরো 10 লাখ। 10 লাখ? ওই আরোরা মার্ডার কেসটা আছে না, যেটা তোমার আন্ডারে আছে? তোমায় শুধু এটুকু করতে হবে যে সেই চার্জশিটটা এমনভাবে তৈরি করবে যেন ওকে কোর্ট সসম্মানে মুক্তি দিয়ে দেয়। কি? তোমার বাবা এই ধরনের কাজ আমাকে দিয়ে করাতে চায়, তাও কিছু টাকার জন্যে? তো এতে খারাপটা কি করেছি বিশাল? আর তুমি করবেটাই বা কি? একটা ছোট অর্ডার দেবে ব্যাস। তুমি কি ঠিক করে নিয়েছো যে আমার কোনো কথা শুনবে না? আরে তোমার তো সব কথাই শুনি আমি, আর কি শোনার বাকি আছে? সবকিছু তো ছেড়ে দিয়েছি, নিজের পরিবার, নিজের ইচ্ছা। আর কি চাও তুমি? আর তুমি যে ধরনের কাজ আমাকে দিয়ে করাতে চাইছো না, সেটা ভাবতেও পারি না আমি। আমার কাছে আমার ইউনিফর্ম আর আমার কাজ, আমার কাছে সবকিছু। প্লিজ আমাকে দিয়ে এসব কাজ করিও না। আমি এরকম কি করলাম? এই টাকাটা আমি বাবার থেকে এই কারণে নিয়েছি যাতে আমাদের কাজে লাগে। ভুলে যেও না বিশাল, আমি বাবাকে কথা দিয়েছি। একজন পুলিশ অফিসারের ইউনিফর্ম তার মান, সম্মান এবং গর্বের।
কিন্তু এখানে বিশালের স্ত্রী মধু তার সেই মান সম্মানেই বারবার আঘাত করছিল। এসপি বিশাল সাক্সেনাকে সেই কাজ করতে বাধ্য করা হচ্ছিল যেটা তিনি কোনোভাবেই করতে চাইছিলেন না। আর যে জীবন সঙ্গিনী হয়ে এসেছিলেন তিনি সাথে থেকেও তার সাথ দিচ্ছিলেন না। অন্যের সাথে লড়াইয়ে মানুষ জিতলেও কিন্তু কাছের মানুষদের সঙ্গে লড়াইয়ে মানুষ প্রায়ই হেরে যায়। আর সেটাই হয়েছিল এসপি বিশাল সাক্সেনার সাথে। ও চেয়েও তার স্ত্রীকে বোঝাতে পারছিল না। এখন প্রশ্ন একটাই, যে সে কি এরকম একটা সমস্যা থেকে বেরোতে পারবে? ও কি মধুর স্বভাব চেঞ্জ করতে পারবে? এবং কি হবে তার পরবর্তী পদক্ষেপ নিজের প্রতি হওয়া এই অত্যাচারের বিরুদ্ধে? এই টাকাটা আমি বাবার থেকে এই কারণে নিয়েছি যাতে আমাদের কাজে লাগে। ভুলে যেও না বিশাল, আমি বাবাকে কথা দিয়েছি। হ্যাঁ দাদা। দেখ বিশাল, তোর চিন্তায় কিন্তু মায়ের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তুই এসে মাকে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করা। দাদা, কি সব কথা বলছো তুমি? তুমি ওনার চিকিৎসা করাও না। কেন? মায়ের কি সব দায়িত্ব শুধুমাত্র আমার, তোর না? মা কি শুধু আমায় জন্ম দিয়েছে, তোকে দেয়নি? হ্যাঁ, তুই এখান থেকে মাকে নিয়ে যা। দাদা, হ্যালো। আরে ওটাই উপযুক্ত সময় ছিল ওদের ভালো করে শিক্ষা দেবার, বুঝলি? জোর করে যখন তোকে ছোঁয়ার চেষ্টা করছিল তখন তোর পুলিশে কমপ্লেন করা উচিত ছিল। আর বাবা তো তোর ছিলই কেস লড়ার জন্য, তাই না? ওহো মা, এসব তো তখন আমি করতাম যদি ওই অজয় আমায় সত্যি সত্যি ছোঁয়ার চেষ্টা করতো। আরে ও তো কিছুই করেনি, আমি নাটক করেছিলাম বিশালকে ওদের থেকে আলাদা করবার জন্য, যেটা হয়ে গেছে। দেখলে, এই হলো আমার মেয়ে। কাদের সঙ্গে কিভাবে লড়তে হয় ও খুব ভালো করে জানে। কি করতাম বাবা, ওরা পিছুনি ছাড়ছিল না, তাই এসব করতে হয়েছে। বিশাল, এসো না, দেখো বাবা তোমার জন্য একটা বেস্ট অফার নিয়ে এসেছে। কাম। আপনাদের সাহস কি করে হলো এখানে পা রাখার? বিশাল, আমার মা যদি এই বাড়িতে আসতে না পারে, এনারাও আসতে পারবেন না। বিশাল, তুমি আমার মা বাবার সাথে এইভাবে কথা বলতে পারো না। যে নিয়মটা আমার জন্য রয়েছে সেই নিয়মটা তোমার জন্য থাকা উচিত। যদি আমার বাড়ির লোকেরা বাড়িতে না আসতে পারেন তাহলে এনারা কি করে আসতে পারেন? যান, বেরোন এখান থেকে। এক্সকিউজ মি বিশাল, এত বড় বেইমানি, আলাদা হওয়ার জন্য এত বড় একটা অপবাদ দিয়েছো তুমি। আপনারা সবাই মিলে আমার পুরো পরিবার শেষ করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন। বেরিয়ে যান এখান থেকে। তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার মা বাবার সাথে এরকম ব্যবহার করবে? তাই আমার পরিবারের সাথেও তো একই ব্যবহার করেছিলে তুমি। যদি মেয়েকে কুপরামর্শ আর উস্কানি দেওয়া শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা আসতে পারেন। নমস্কার। আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করে তুমি কিন্তু খুব বড় ভুল করলে। আঙুলটা যদি একটু বাঁকাই তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সে তোমরা সবাই ভেতরে থাকবে, এই ইউনিফর্মও বাঁচাতে পারবে না, বুঝেছো? এই হুমকিগুলো না বাইরে গিয়ে দেবেন। বিশাল, বেরোন এখান থেকে। বাবা, মা, মা বাবা শোনো, 1 মিনিট দাঁড়াও, এভাবে চলে যাও না, শোনো। বিশাল, আমার মা বাবার সাথে এরকম ব্যবহার তোমার করা উচিত হয়নি। তুমি এরকম ব্যবহার কি করে করতে পারলে? এই ব্যাপারে সিদ্ধান্ত কালই নিতে হবে। আমি তোমায় দেখাবো যে আমি কে আর কি করতে পারি। হ্যালো, হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছিস? আমি ঠিক আছি মা। তোমার শরীর কেমন আছে? আমার শরীর ভালো নেই 3 দিন ধরে। আর তোর আসার কথা ছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। ও হ্যাঁ, কবে আসবে তুই?
আর জানিস তুই, আর বৌমাও 3 দিন ধরে রান্না করেনি। আমাকে আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারলাম না, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি, আমাকে ক্ষমা করে দাও। এরকম কেন বলছিস বাবা? সব ঠিক হয়ে যাবে, মনে সাহস রাখ। মা আমি ধৈর্য হারিয়ে ফেলেছি মা। না না বাবা, আমি যদি কোনো কিছু করতে যাই তাহলে ও সোজা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আমার উপরে দিয়ে দেবে, আমার সাথে সাথে তোমাদেরকেও টেনে আনবেও। আমি কিচ্ছু করতে পারবো না মা। আমি কিছু দম আটকে আছে মা, আমি কিচ্ছু করতে পারছি না। শুধু করতে পারলে নিজের জীবনটা শেষ করে দিতে পারি, আর কিচ্ছু না। তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে গেছিস নাকি? এরকম বলতালে তুই ওখানে থাক, আমি আসছি। না 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 মা, তুমি তুমি এই বাড়িতে এসো না। যে বাড়িতে তোমাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল সেখানে তুমি আসবে না, তুমি আসবে না মা। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোনটা করেছিলাম। রাখছি মা। বিশাল, মধু, মধু, বিশাল, বিশাল, এটা কি করছো? তুমি কাল ডিসিশন নিতে চলেছো তাই না? আমি ভাবলাম কালকের জন্য অপেক্ষা করবো কেন? আইন তোমাকে কি কি অধিকার দিয়েছে সেটা তো তোমার নিশ্চয়ই মনে আছে, কিন্তু বিয়ের 7টা প্রতিশ্রুতি মনে আছে তোমার? বিশাল, মনে আছে না নেই? আমি মনে করাচ্ছি। প্রথম প্রতিশ্রুতি, যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো। পাশে থেকেছো? থাকোনি তাই না? বরং আমি তোমার পাশে ছিলাম। দ্বিতীয় প্রতিশ্রুতি, আমি তোমার পরিবারের সমস্ত সদস্যের সবসময় পাশে থাকবো, তাদেরকে সম্মান করব। করেছো? করনি তাই না? তৃতীয় প্রতিশ্রুতি, আমি তোমার প্রত্যেকটা কথাকে সবসময় গুরুত্ব দেব। কোন কথাটাকে আমার গুরুত্ব দিয়েছো তুমি? হ্যাঁ, বরং আমার জীবনটাকে নরক করে দিয়েছো। চতুর্থ প্রতিশ্রুতি, আমি আমার মন প্রাণ দিয়ে সবসময় তোমাকে সুখে রাখার চেষ্টা করব। কি সুখটা দিয়েছো তুমি আমাকে? বরং তুমি আমাকে সবসময় দুঃখ দিয়েছো। পঞ্চম প্রতিশ্রুতি, আমি কষ্টের সময় সবসময় তোমার পাশে থাকবো। মিথ্যে, বরং আমার কষ্টের কারণ হয়েছে তুমি। 6 নম্বর প্রতিশ্রুতি, আমি আমার শ্বশুর শাশুড়ি এবং সমস্ত আত্মীয় স্বজনদের সুখে রাখবো, তাদেরকে ভালো রাখবো, সেটাও পারোনি। সপ্তম প্রতিশ্রুতি, আমি সব সময় তোমার ইচ্ছে অনুযায়ী চলবো, আমি নিজেকে তোমার কাছে অর্পণ করব। মিথ্যে, বরং তুমি তো আমাকে আমার নিজের লোকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। তোমার মতো মহিলাদের না বিয়ে করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। যে আমার মতো মানুষের জীবনকে ছাড়কার করে দিয়েছে, পাগল করে দিয়েছে আমাকে। দম বন্ধ হয়ে আসছে আমার। বিশাল, বিশাল, এটা তুমি কি করছো? গানটা নামাও। বিশাল,
বিশাল 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 তোর কি হয়েছে? ভাই, বিশাল মা আমার বডিটাকে মধু যেন হাতও না লাগায়। বিশাল বিশাল ওঠ না বাবা, ওঠ বিশাল, বিশাল ওঠো না। বিশাল, এটা কি করছো? পাগল হয়ে গেছো? বিশাল, আমার কথাটা শোনো প্লিজ, প্লিজ বিশাল। একজন আইপিএস অফিসার বিশাল সাক্সেনা পারিবারিক বিবাদের জন্য তার প্রাণ দিয়ে দিল। আসলে কি কারণ ছিল তার মৃত্যুর? আইন সবার জন্য সমান হয়, তা সে মহিলা হোক বা পুরুষই। তাই ভয়ে দুজনের সমান সমান পাওয়া উচিত। আইন মানুষের সাহায্যের জন্য বানানো হয়েছে, কিন্তু এমনও কিছু লোক রয়েছে যারা আইনকে নিজের সুবিধার্থে ব্যবহার করে থাকে, এবং মধুও তাই করেছে। কিন্তু ও বোধহয় ভুলে গেছিল যে অপরাধ যতই নিম্ন হোক না কেন, তার শেষ কিন্তু খুবই ভয়ানক হয়। এবং এসপি বিশাল সাক্সেনা যে পদক্ষেপ নিয়েছিলেন, আমরা সেটাকে কোনোভাবেই ঠিক বলতে পারি না। কারণ সময় থাকতে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। মানুষের পরিস্থিতির সঙ্গে লড়াই করা উচিত, কারণ আত্মহত্যা করা কাপুরুষের পরিচয়। এটা প্রয়োজনীয় যে আমরা আমাদের আইনগত অধিকারগুলোকে বুঝি এবং সঠিকভাবে সেটা প্রয়োগ করি। যদি আমরা এটা করি, তাহলে বোধহয় কেউ আইন তার হাতে তুলে নেবে না, এবং কেউ তার সম্মান এবং আইনের ভয় প্রাণ দেবে না। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো পরবর্তী সপ্তাহে কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।